কিছুদিন আগে এক বন্ধুর সাথে কথা হচ্ছিল আমার। সে আবার ওই ঐতিহাসিক ভিডিও গেমগুলোর চরম ভক্ত। তো সে আমাকে গেমারদের তো ওই নির্দিষ্ট ঐতিহাসিক সেটিংগুলো নিয়ে আলাদাই একটা অবসেশন থাকে, তাই না? হ্যাঁ, একদম। সে তো লিপ অফ ফেইথ নিয়ে রীতিমতো উত্তেজনায় কাঁপছিল। ওই আইকনিক মুহূর্তটা। ঠিক ওই মুহূর্তটা যেখানে একজন নায়ক অকল্পনীয় উচ্চতা থেকে, মানে খাড়া পাহাড় বা বিল্ডিং থেকে সোজা একটা খড়ের গাদায় ঝাঁপ দেয়, আর গেমের পর্দায় দৃশ্যটাকে মনে হয় অত্যন্ত সাবলীল আর আকর্ষণীয়। দেখতে খুব কুল লাগে আর কি। হ্যাঁ, তো তার কাছে এটা ছিল স্বাধীনতা আর বিদ্রোহের চূড়ান্ত একটা প্রতীক। সে অনর্গল বলে যাচ্ছিল কিভাবে এই অ্যাসাসিন বা গুপ্তঘাতকরা ছিল প্রথম সত্যিকারের স্বাধীনতা সংগ্রামী। আচ্ছা। রাতের আধারের ছায়ামূর্তি, যারা কিনা একটা মহৎ এবং গোপন আদর্শ মেনে চলত। কিন্তু সে যখন কথা বলছিল, আমার কেবলই আসল আলামতের কথা মনে পড়ছিল। সেই সত্যিকারের দুর্গটা। হ্যাঁ, ইনেনের দুর্গম পর্বতমালার মাঝে ৬,৮০০ ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত এক অ্যাব্রোখেব্রো ভয়ঙ্কর একটা দুর্গ। আমি তাকে জিজ্ঞাসা করলাম সে জানে কিনা এই ত্রাস সৃষ্টিকারী লম্ফের কিংবদন্তি আসলে কিভাবে শুরু হয়েছিল। গেমের বাইরে সত্যিকারের ইতিহাসটা। ঠিক তাই। আমি তাকে ওল্ড ম্যান অব দ্য মাউন্টেন বা পাহাড়ের বৃদ্ধ হাসান সাব্বাহার সেই পুরনো বিবরণগুলো সম্পর্কে বললাম। সেই ঘটনাটা যেখানে তিনি একজন পরিদর্শক দূতের সামনে ঠিক ওই আলামতের দেয়ালগুলোর ওপর দাঁড়িয়েছিলেন। নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য, রাইট? হ্যাঁ, কিন্তু ক্ষমতা প্রদর্শনের জন্য হাসান কোনো ভাষণ দেননি বা সোনার কোনো প্রদর্শনীও করেননি। এর বদলে তিনি কেবল হাত নেড়ে ইশারা করেছিলেন। বাপরে। আর সাথে সাথে তার একজন প্রহরী পাহাড়ের প্রান্ত থেকে কোনো দ্বিধা ছাড়াই শূন্যে পা বাড়িয়ে দেয়। কোনো ঘরের গাদা ছিল না নিচে? একদমই না। কোনো খড়ের গাদা ছিল না, ব্যাকগ্রাউন্ডে কোনো বীরত্বপূর্ণ আবহসঙ্গীত ছিল না, কেবল এক নীরব অনিবার্য পতন, যা সোজা অতল গহ্বরে হারিয়ে গিয়ে একটিমাত্র বিষয় প্রমাণ করেছিল: চরম আর ভয়ঙ্কর আনুগত্য। ঠিক। আমার বন্ধুর মুখের অভিব্যক্তি সাথে সাথেই বদলে গেল। হুড পরা এক বীরের যে রোম্যান্টিক রূপটা তার মাথায় ছিল, সেটা হঠাৎ করে অনেক বেশি শীতল, মানে অনেক বেশি হিসেবি মনে হতে লাগলো তার কাছে। রিয়ালিটি চেক যাকে বলে। হ্যাঁ। এটি কোনো স্টাইল বা আকর্ষণের বিষয় ছিল না। এটি ছিল এমন এক মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ যা এতই তীব্র ছিল যে মানুষ নিজের জীবনকে একটা ব্যবহারযোগ্য বা ডিসপোজেবল বস্তুর মতো মনে করত। শুনলেই গা শিউরে ওঠে। আর এটা এক অদ্ভুত বৈপরীত্যের জন্ম দেয়। একদিকে এমন একদল বিশ্বমানের ঘাতক রয়েছে যারা প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের শিল্পকে নিখুঁত করেছিল। সুলতান সালাদিনের মতো কিংবদন্তি ব্যক্তিদের দিনের আলোতে আঘাত করেছিল তারা। আবার অন্যদিকে তারা ছিল এমন সব পণ্ডিত যারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থাগার নির্মাণ করেছিল, যে লাইব্রেরি জ্যোতির্বিদ্যা, দর্শন আর রসায়নের অমূল্য গ্রন্থে পরিপূর্ণ ছিল। এই কন্ট্রাস্টটাই সবচেয়ে অদ্ভুত, তাই না? কিভাবে হাসাবে সাব্বাহার মতো একজন মানুষ এক ফোঁটা রক্ত না ঝরিয়ে একটি প্রায় অভেদ্য দুর্গ দখল করে নিলেন এবং তারপর সেটিকে এমন এক কেন্দ্রে পরিণত করলেন যেখানে উচ্চ স্তরের বিজ্ঞান আর শীতল মাতার খুন একই ছাদের নিচে অবস্থান করত। আর এই জায়গাটাতে ইতিহাস সাধারণ কল্পকাহিনীর চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। আজকের এই ডিপ ডাইভের মূল মিশনটাই কিন্তু এটা। একদম। আধুনিক পপ কালচারের এই রোমান্টিক আবরণ পুরোপুরি ছিন্ন করে ফেলা। আমাদের সামনে আজ যে ঐতিহাসিক দলিল আর বৈজ্ঞানিক গবেষণাগুলো আছে, সেগুলো ঘেঁটে আমরা দেখব মধ্যযুগীয় রাজনৈতিক অনুপ্রবেশের চরম যন্ত্রণাদায়ক বাস্তবতা আসলে কেমন ছিল। হ্যাঁ, ওই ঝাঁপ দেওয়ার বিষয়টাকেও আমরা বিশ্লেষণ করব। ঠিক। শূন্যে পতনশীল মানবদেহের নির্মম বায়োমেকানিক্স নিয়ে আমরা কথা বলবো, আর সবশেষে আমরা ডুব দেব সেই ভয়ঙ্কর দার্শনিক অতল গহ্বরে, যা মূলত এই লম্ফের ধারণার জন্ম দিয়েছিল। তো এই পুরো রহস্যের শুরুটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ১০৯০ খ্রিস্টাব্দের প্রেক্ষাপটে ফিরে যেতে হবে। নিজারি ইসমাইলি রাষ্ট্রের একেবারে শুরুর দিকের সময়। হ্যাঁ, ইসমাইলিরা সেই সময় চরম একটা অস্তিত্বের সংকটে ভুগছিল। চারদিকে সেলজুক তুর্কিদের আধিপত্য। এই সেলজুকরা ছিল আবার আব্বাসীয় খিলাফতের মিত্র এবং সুন্নি ইসলামের চরম কট্টর সমর্থক। আর তাদের হাতে ছিল বিশাল সেনাবাহিনী আর অঢেল সম্পদ। ঠিক। এবং এই বিশাল শক্তির সামনে সম্মুখ সমরে জয়লাভ করাটা ইসমাইলিদের জন্য শুধু কঠিন ছিল না, বলতে গেলে আক্ষরিক অর্থেই অসম্ভব ছিল। সমতলে লড়াই করলে তো তারা একদিনও টিকতে পারত না। একদমই তাই।
আর ঠিক এই কারণে হাসানি সাব্বাহ সম্পূর্ণ এক মানে অপ্রতিসম কৌশল বা অ্যাসিমেট্রিক্যাল স্ট্র্যাটেজি বেছে নেন, যা সাধারণ যুদ্ধের নিয়মের একেবারের বাইরে। তিনি বেছে নিলেন ওই আলবোর্জ পর্বতমালার ৬,৮০০ ফুট উঁচুতে অবস্থিত আলামুদ দুর্গটি। জায়গাটা তো এমনিতেই ভয়ঙ্কর দুর্গম। এর প্রবেশপথও ছিল মাত্র একটা, তাও আবার খাড়া পাহাড়ের গা ঘেঁষে অত্যন্ত সরু একটা পথ। হ্যাঁ, আর এই ভৌগোলিক অবস্থানের কারণে প্রচলিত কোনো অবরোধ কৌশল সেখানে খাটত না। পাহাড়ের এত ওপরে বিশাল কোনো কাঠের টাওয়ার বা ব্যাটারিং র্যাম টেনে তোলা সেলজুকদের জন্য এক প্রকার অবাস্তব ব্যাপার ছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি বাইরে থেকে আক্রমণ করা অসম্ভব হয়, মানে দুর্গটা জোর করে দখল করাই না যায়, তবে হাসান নিজেই দুর্গে ঢুকলেন কিভাবে? এখানেই মনস্তাত্ত্বিক যুদ্ধের চূড়ান্ত নিদর্শন পাওয়া যায়। হাসান কোনো সেনাবাহিনী নিয়ে আলামত আক্রমণ করেননি। তাহলে তিনি বছরের পর বছর ধরে অত্যন্ত গোপনে আশপাশের উপত্যকার মানুষ এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল খোদ দুর্গের পাহারাদারদের নিজের ইসমাইলি আদর্শে ধর্মান্তরিত করতে শুরু করেন। বাপরে, মানে অনেকটা ভেতর থেকে উই পোকার মতো পুরো সিস্টেমটাকে দখল করে নেওয়া। চমৎকার একটা উপমা। ঠিক তাই, ভেতরে তিনি এমন এক নীরব বিপ্লব ঘটিয়েছিলেন যে দুর্গের তৎকালীন সেলজুক কমান্ডার কিছুই টের পাননি। একদম ব্লাইন্ড স্পট। হ্যাঁ, এরপর একদিন যখন হাসান সেই সেলজুক কমান্ডারের সামনে আত্মপ্রকাশ করলেন, তখন কমান্ডার চারদিকে তাকিয়ে দেখেন তার নিজের প্রহরীরাই ততক্ষণে হাসানের অনুগত হয়ে গেছে। যুদ্ধ শুরু হওয়ার আগেই তিনি হেরে বসে আছেন। একেবারে। আর সবচেয়ে অবাক করা তথ্য হল, ইতিহাস বলছে হাসান নাকি সেই সেলজুক কমান্ডারকে বিনা রক্তপাতে সসম্মানে বিদায় করেছিলেন। মানে কোনো হত্যা বা কোলাহল ছাড়াই? কোনো হত্যা নেই। দুর্গের দাম হিসেবে তাকে ৩,০০০ দিনারের সমপরিমাণে একটি ড্রাফট বা চেক ধরিয়ে দেওয়া হয়েছিল। আহা, মানে স্রেফ বুদ্ধির জোরে একটা অভেদ্য দুর্গ কিনে নিলেন বলতে গেলে। হ্যাঁ, আর এই রক্তপাতহীন বিজয়ের পর তারা দুর্গটাকে শুধু একটা সামরিক ঘাঁটিতে পরিণত করেনি, তারা সেখানে কৃষিকাজ ও সেচ ব্যবস্থার এমন উন্নয়ন করেছিল যে ওই দুর্গম পাহাড়ের চূড়াটি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। মানে বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়েও তারা টিকতে পারত। ঠিক। আর একই সাথে তারা সেখানে গড়ে তুলেছিল বিশাল এক গ্রন্থাগার, যেখানে গ্রিক দর্শন, উচ্চতর গণিত এবং জ্যোতির্বিদ্যার অমূল্য সব বই ছিল। এই বৈপরীত্যটাই আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে। মানে একদিকে তারা মহাজাগতিক রহস্য ভেদ করার জন্য তারার মানচিত্র তৈরি করছে, বিজ্ঞানের চর্চা করছে, আবার একই ছাদের নিচে বসে সেলজুক সাম্রাজ্যের পতনের নিখুঁত ছক কষছে। যেহেতু তাদের বিশাল কোনো সৈন্যবাহিনী ছিল না, তাই শত্রুদের আঘাত করার জন্য তাদের একটা অত্যন্ত বিশেষায়িত দলের প্রয়োজন ছিল। এদেরকেই বলা হতো ফেদাই বা ফেদাই। রাইট। আর এই ফিদাইদের বাস্তব ঐতিহাসিক বিবরণ দেখলে খুব স্পষ্ট বোঝা যায় আধুনিক বিনোদনের ওই ছাদ থেকে লাফিয়ে পড়া অ্যাক্রোব্যাটিক নায়কদের সাথে তাদের কোনো মিলই ছিল না। হ্যাঁ, আমাদের সোর্সগুলোতে জাফর নামের এক ফিদাইয়ের ঐতিহাসিক বিবরণ খুব বিশদভাবে দেওয়া আছে, এবং সত্যি বলতে এটা কোনো জেমস বন্ডের গ্যাজেট নির্ভর মিশন নয়। একদমই নয়। জাফরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেলজুক রাজদরবারের একজন উচ্চপদস্থ উজিরকে হত্যা করার। সে কোনো ছাদ থেকে জাদুকরীভাবে লাফ দিয়ে বা দেয়াল বেয়ে ভেতরে ঢোকেনি। সে বরং টানা ৬ মাস ধরে সেলজুক রাজদরবারে একজন আস্তাবল কর্মীর ছদ্মবেশে ঘোড়ার মল পরিষ্কার করেছিল। শুধু তাই না, নিজেকে নির্বোধ প্রমাণ করার জন্য সে সারাক্ষণ তোতলামির ভান করত। বাপরে, একটু ভেবে দেখলে গা শিউরে ওঠে। একজন মানুষকে প্রতিদিন কতটা শারীরিক কষ্ট আর মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে। পিঠের ব্যথা সহ্য করে ঘোড়ার নোংরা পরিষ্কার করা, আর তার মাঝে চরম স্নায়বিক চাপ সামলে উজিরের বর্মের নির্দিষ্ট একটা আওয়াজ মুখস্থ করা। সে জানত প্রার্থনার সময় যদি তার একটা শব্দ উচ্চারণ করতে ভুল হয় বা আচরণের একটু এদিক ওদিক হয়, তবে সাথে সাথে তার মৃত্যু নিশ্চিত। ৬ মাস ধরে এমন একটা ভান বজায় রাখা মানুষের সহ্য ক্ষমতার চূড়ান্ত সীমার পরীক্ষা। আর যখন সে অবশেষে জনারণ্যে তার কাজ সম্পন্ন করে, তখন সে গেমের ক্যারেক্টারদের মতো বাতাসে মিলিয়ে যাওয়ার বা পালানোর কোনো চেষ্টাই করেনি। তাই তো ঐতিহাসিক বিবরণ বলছে, কাজ শেষ হওয়ার পর জাফর জায়গায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছিল, তবে কোনো ধর্মীয় উন্মাদনা বা ধর্মান্ধতায় নয়। তাহলে কেন? টানা ৬ মাস ধরে প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় নিয়ে বাঁচার পর
যখন কাজটা শেষ হল সেই চরম স্নায়ুদিক চাপ থেকে মুক্তির কারণে ঘটা প্রবল স্বস্তিতে সে কাঁপছিল। উফ। তার মৃত্যু ছিল রাজনৈতিক সমীকরণের একটি নিখুঁত হিসেব, যা কেবল তখনই ব্যয় করা হতো যখন লক্ষ্য শতভাগ নিশ্চিত। এই জাফরের গল্প শোনার পর আমার মাথায় একটা বড় প্রশ্ন আসছে। এই ফিরেইদের যদি এতটা নিখুঁত, ধীরস্থির আর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হতে হয়, তাহলে তাদের নাম অ্যাসাসিন হলো কেন? আমরা তো জানি শব্দটা হাশিশ বা মাদক থেকে এসছে। হ্যাঁ, ভাষাগতভাবে শব্দটার উৎপত্তি ওখানে। কিন্তু মাদকাসক্ত কেউ কি 6 মাস ধরে এমন নিখুঁত ছদ্মবেশ ধরে রাখতে পারবে? এখানে বিষয়টি সত্যিই চমকপ্রদ হয়ে ওঠে। ভাষাগতভাবে অ্যাসাসিন শব্দটি আরবি হাশিশিয়া থেকে এসেছে, এটা সত্য, কিন্তু একাদশ ও দ্বাদশ শতাব্দীর সিরিয়া ও পারস্যে সুন্নি পণ্ডিতরা শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহার করতেন না। আক্ষরিক অর্থে ব্যবহার করতেন না বলতে? এটি ছিল সেই সময় সমাজের সবচেয়ে নিচু তলার মানুষ, অপরাধী এবং পতিতদের বোঝাতে ব্যবহৃত একটি চরম অবমাননাকর রূপক বা গালি। এটি মূলত ইসমাইলিদের রাজনৈতিক বৈধতা নষ্ট করার একটা অপপ্রচার ছিল। ও, তার মানে তারা আসলে মাদক গ্রহণ করত না, তাদের অপমান করার জন্য এমনটা বলা হতো। ঠিক তাই। আর ফিদাইদের কাজের ধরন চিন্তা করলেও তো মাদকের মিথটা একদমই অবাস্তব মনে হয়। মাদক মানুষের স্নায়ুবিক তীক্ষ্ণতা নষ্ট করে দেয়, যা একজন ফিদাইয়ের জন্য আত্মহত্যার শামিল। তো এই মিথটা এত জনপ্রিয় হলো কিভাবে? এই রূপক গালিটি আক্ষরিক মিথে পরিণত হল তখনই যখন ক্রুসেডাররা এই অঞ্চলে এসে পৌঁছাল। ফ্রায়ার ইয়েস এবং জেমস অফ ভিট্রিয়ের মতো ক্রুসেডাররা ইসলামী ধর্মতত্ত্ব বা উমশিয়া সুন্নি বিভেদ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল। তারা তো ভাষাটাও ঠিকমতো বুঝত না। একদম। তারা স্থানীয় সুন্নিদের মুখে হাসিশিয়া শব্দটি শুনে ধরে নিল যে এই ভয়ঙ্কর আনুগত্যের পেছনে নিশ্চয়ই মাদকের প্রভাব রয়েছে, কারণ তাদের খ্রিস্টান দৃষ্টিভঙ্গিতে অন্য কোনো ধর্মের প্রতি এতটা আত্মত্যাগ কেবল জাদুটোলা বা মাদকের ঘোরেই সম্ভব বলে মনে হতো। আর এরপর মার্কো পোলো তো এই গুজবগুলোকে একত্রিত করে আরও বিশাল একটা সিনেম্যাটিক কল্পকাহিনী তৈরি করে ফেললেন। হ্যাঁ, অথচ মার্কো পোলো আলামত তার সক্রিয় থাকার সময় কখনোই পরিদর্শন করেননি। তবুও তিনি ওই স্বর্গীয় উদ্যান, দুধ ও মধুর নদী এবং মাদক খাইয়ে তরুণদের নিয়ন্ত্রণের গল্প ফেঁদে বসলেন। অবাক করার বিষয় হল 19 শতকে এসেও, মানে 1818 সালে ফরাসি ভাষাবিদ সিলভেস্টার ডি স্যাসির মতো বড় পণ্ডিত যখন এই শব্দের ব্যুৎপত্তি আবিষ্কার করলেন, তখনও তিনি মাদকের মিথ থেকে বেরোতে পারেননি। তিনিও ভেবেছিলেন যে ওল্ড ম্যান অফ দি মাউন্টেন নিশ্চয়ই মাদক ব্যবহার করতেন। কিন্তু একটা ব্যাপার মাথায় ঘুরছে, ইসমাইলিরা নিজেদের আত্মপক্ষ সমর্থন করে সত্যটা লিখে রেখে গেল না কেন? তারা সেই সুযোগটাই পায়নি। কেন? এর পেছনে রয়েছে ইতিহাসের এক ভয়াবহ ট্র্যাজেডি। 1256 সালে হালাকু খানের নেতৃত্বে মঙ্গলরা যখন আলামত আক্রমণ করে, তারা দুর্গটি দখল করেই ক্ষান্ত হয়নি। তারা আলামতের সেই অমূল্য গ্রন্থাগার সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দেয়। ইসমাইলিদের সমস্ত অভ্যন্তরীণ নথি, দিনলিপি, দার্শনিক আলোচনা সব আগুনের লেলিহান শিখায় চিরতরে ধ্বংস হয়ে যায়। তাহলে বেঁচে যাওয়া ইসমাইলিরা কি করল? তারা মঙ্গলদের হাত থেকে বাঁচতে তাকিয়া বা সতর্কতামূলক গোপনীয়তার আশ্রয় নিতে বাধ্য হয়, ফলে তাদের ইতিহাস লেখার দায়িত্ব পুরোপুরি তাদের শত্রুদের হাতে চলে যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা মনস্তাত্ত্বিক আর ঐতিহাসিক মিথগুলো নিয়ে কথা বললাম। এবার একটু শারীরিক বাস্তবতার দিকে ফেরা যাক। ওই যে খড়ের গাদায় লাফ দেওয়ার মিথের পেছনের বিজ্ঞানটা আসলে কি? ফিজিক্সের কথা বলছেন? হ্যাঁ। আমাদের সোর্সগুলোতে 1124 সালের দামাস্ক অবরোধের সময়কার এক নামহীন সৈন্যের একটা দারুণ ঘটনার উল্লেখ আছে। ও হ্যাঁ, দামাস্ক অবরোধের ওই বিবরণটা এখানে খুব প্রাসঙ্গিক। যুদ্ধের ডামাডোলে এক লোক ভুলবশত উঁচু দেওয়াল থেকে নিচে একটা শীতের শুকনো খড়ের গাদায় পড়ে যায়। এখন গেমের লজিক অনুযায়ী তার তো খুব আরামে আর নিরাপদে ল্যান্ড করার কথা। যে শুকনো ডাল ভেঙে যাওয়ার মতো একটা ভয়ঙ্কর মটমট শব্দ। বাপরে! কারণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে উঁচু জায়গা থেকে প্রচণ্ড বেগে আঘাত করার সময় জমাটবদ্ধ খড় আর রোদে পোড়া শক্ত মাটির মধ্যে আসলে কোনো পার্থক্য থাকে না। এই ব্যাপারটা একটু বিশদভাবে বোঝা দরকার। ধরুন আলামতের মতো দুর্গ থেকে, মানে প্রায় 100 ফুট বা 30 মিটার উচ্চতা থেকে যদি কেউ লাফ দেয়, তাহলে মানে বায়োমেকানিক্স কি বলছে? 1942 সালের হিউ ডি হ্যাভেনের ক্র্যাশ সার্ভাইভাল ইঞ্জিনিয়ারিং গবেষণা থেকে আমরা এর খুব নিখুঁত একটা হিসেব পাই। 100 ফুট ওপর থেকে পড়লে একটা মানব দেহ মাধ্যাকর্ষণের টানে সেকেন্ডে 24.2 মিটার বেগে নিচে নামতে থাকে।
ওকে। অর্থাৎ যখন সে মাটিতে বা খড়ের গাদায় আঘাত করে তখন তার গতি থাকে ঘণ্টায় প্রায় ৮৭ কিলোমিটার। দাঁড়ান, ঘন্টায় ৮৭ কিলোমিটার? তার মানে কোনো হাইওয়েতে যদি একটা গাড়ি এই বেগে চলে আর হুট করে অ্যাক্সিডেন্ট করে, হ্যাঁ, আর সিট বেল্ট বা এয়ারব্যাগ ছাড়া সেই গাড়ির ড্যাশবোর্ডে কেউ আছড়ে পড়ে, এই দুটো ব্যাপার তো আক্ষরিক অর্থেই সমান। একদম ১০০% সঠিক উপমা। মানুষের শরীর তো কোনো শক্ত ধাতু দিয়ে তৈরি নয়, এটা মূলত কিছু তরল আর ভঙ্গুর হাড়ের কাঠামো। হুম। ক্র্যাশ টেলিমেট্রির ডেটা বলছে যখন এই ৮৭ কিমি ঘণ্টা বেগে মাথা কোথাও আছড়ে পড়ে তখন HIC-15 মানে হেড ইনজুরি স্কেলে তার স্কোর ৭০০ পার হয়ে যায়। এই ৭০০ স্কোর পার হওয়া মানে আসলে কি? একটু সহজ করে যদি বলতেন। সহজ ভাষায় বললে ৭০০ স্কোরের ওপর মানে মাথার খুলি ফাটা নিশ্চিত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কি? আঘাত লাগার সাথে সাথে খুলিটা হয়তো থেমে যায়, কিন্তু ভেতরের নরম মস্তিষ্কটা তো আর সাথে সাথে থামে না। সেটা ওই ৮৭ কিলোমিটার বেগেই খুলির ভেতরের অংশের সজোরে আছড়ে পড়ে। এতে ব্রেন টিস্যু পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যায়। উফ, শুনতেই তো কেমন বিভৎস লাগছে। আর ঘাড়ের কি অবস্থা হয়? মানুষের ঘাড় বা সার্ভাইকাল স্পাইন সর্বোচ্চ 3.3 কিলোনিউটন টেনশন এবং 4.0 কিলোনিউটন কম্প্রেশন সহ্য করতে পারে। 3.3 কিলোনিউটন মানে কি জানেন? না, ঠিক কতটা চাপ এটা? ধরুন একটা মানুষের ঘাড়ের ওপর দিয়ে একটা ভারী ওজন চালিয়ে দেওয়া হলো। ১০০ ফুট ওপর থেকে পড়ার পর যে ধাক্কাটা লাগে সেটা এই ধারণ ক্ষমতাকে সহজেই ছাড়িয়ে যায়। ফলে ঘাড়ের হাড় সাথে সাথে ভেঙে স্পাইনাল কর্ড বা স্নায়ুরজ্জু সম্পূর্ণ ছিঁড়ে যায়। আর বুকের খাঁচা? বুকের স্টার্নাম বা বুকের হাড় যদি ৬০ মিলিমিটারের বেশি দেবে যায় তবে পাঁজরের হাড়গুলো ভেঙে সোজা হৃৎপিণ্ড আর ফুসফুসে ঢুকে যায়। আচ্ছা, একটা প্রশ্ন। কেউ যদি মাথা বা বুকের ওপর না পড়ে, গেমের ক্যারেক্টারগুলোর মতো পা দিয়ে ল্যান্ড করার চেষ্টা করে, তাহলে কি বাঁচার কোনো আশা আছে? কোনো আশাই নেই। পা দিয়ে ল্যান্ড করার চেষ্টা করলে আমাদের পায়ের হাড়ের জয়েন্টে ১৫ মিলিমিটার ডিসপ্লেসমেন্টের সীমা মুহূর্তেই পার হয়ে যায়। মানে হাড় সরেলে? হ্যাঁ, আর ফিমার হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় আর শক্ত হাড়। যখন ওই প্রচণ্ড বেগে পায়ের পাতার উপর ভর পড়ে তখন ফিমার হাড়টা একটা কাইনেটিক রড বা শক্ত লোহার ডান্ডার মতো কাজ করে। বাপরে! সেটা নিচ থেকে ওপরের দিকে প্রচণ্ড বেগে ধক্কা খেয়ে সোজা পেলভিস বা শ্রোণিতে ঢুকে যায় এবং শরীরের ভেতরের পুরো কাঠামোটাকে আক্ষরিক অর্থে গুঁড়িয়ে দেয়। তার মানে পদার্থবিজ্ঞান কোনো মিথ বা কিংবদন্তির তোয়াক্কা করে না। একেবারেই না। গেমের পর্দায় বিষয়টা দেখতে যতই কুল লাগুক না কেন, বাস্তবে এটা করলে হাড় গুঁড়ো হয়ে হৃৎপিণ্ডে ঢুকে যাবে। এটা তো আক্ষরিক অর্থেই একটা ভয়ঙ্কর সুইসাইড। হ্যাঁ, তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? যদি শারীরিক লম্ফন একটা অবাস্তব মিথক হয় যা মানবদেহকে ধ্বংস করে দেয়, তবে এই বিখ্যাত লিপ অফ ফেথ জিনিসটা আসলে কি ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু বৃহত্তর প্রেক্ষাপটের দিকে তাকাতে হবে। মানে দর্শনের দিকে? হ্যাঁ, আলামতের পণ্ডিতদের নিজস্ব দর্শনের দিকে দৃষ্টি দিতে হবে। নাসির আল দিন আল তুসির মতো বিখ্যাত ইসমাইলি পণ্ডিতরা কিন্তু কখনো দুর্গের দেয়ালের উচ্চতা বা সেখান থেকে লাফ দেওয়ার কোনো কথা লেখেননি। তাহলে তারা কি নিয়ে লিখেছিলেন? তারা লিখেছিলেন আত্মার ভার্টিগো বা আত্মার আবর্তন নিয়ে। আত্মার ভার্টিগো শব্দটাই কেমন গা শিউরে ওঠার মতো। কারণ ধারণাটাই ওরকম ভয়ঙ্কর। এটি কোনো শারীরিক লাভ ছিল না, এটি ছিল এক গভীর অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক সংকট। একটু বুঝিয়ে বলবেন? এটি এমন একটা মুহূর্ত যখন একজন অনুসারী বস্তুতান্ত্রিক প্রমাণ বা হিসেব নিকেশের আশা পুরোপুরি ছেড়ে দেয় এবং একটা আদর্শের প্রতি নিজের যাবতীয় অহংকার, যুক্তি আর সন্দেহকে সম্পূর্ণ বিসর্জন দেয়। বুঝতে পারছি। দেয়াল থেকে লাফ দেওয়াটা হয়তো এক মুহূর্তের ব্যাপার, কিন্তু নিজের ভেতরের নিশ্চয়তার মাটি থেকে চরম অনিশ্চয়তার শূন্যতায় পা বাড়ানোটা অনেক বেশি কঠিন। আমাদের সোর্সগুলোর একটা জায়গায় এই ধারণাটার সাথে পশ্চিমা দর্শনের চমৎকার একটা সংযোগ দেখানো হয়েছে। হ্যাঁ, গটহোল্ড লেসিংয়ের ওই ধারণাটা। ঠিক। দার্শনিক গটহোল্ড লেসিংয়ের কুৎসিত প্রশস্ত পরীক্ষা বা দি আগলি ব্রড ডিচের ধারণাটা এখানে খুব প্রাসঙ্গিক। রাইট। লেসিং বলতেন, কেউ চাইলেও শুধু ঐতিহাসিক বা বস্তুতান্ত্রিক প্রমাণ দিয়ে দৈব বা ঐশ্বরিক নিশ্চয়তায় পৌঁছাতে পারবে না। মাঝখানে একটা বিশাল শূন্যতা বা পরীক্ষা থেকেই যায়। বিষয়টাও অনেকটা ইঞ্চির মাপ আঠি দিয়ে কারো ভালোবাসা মাপার চেষ্টা করার মতো অবাস্তব। ইতিহাস বা লজিক দিয়ে চরম বিশ্বাস প্রমাণ করা যায় না। একদম ঠিক। ইম্যানুয়েল কান্টকো কিন্তু প্রায় একই ধরনের কথা বলেছেন।
কান্টের মতে অলৌকিক ঘটনা আসলে নৈতিকতা বা বিশ্বাসের উপযোগিতাকে বাধাগ্রস্ত করে। এর কারণটাও কিন্তু খুব লজিক্যাল। ধরুন একজন মানুষের জাদুকরী ক্ষমতা আছে, সে 100 ফুট ওপর থেকে লাফ দিয়ে বেঁচে গেল, তাহলে সাধারণ মানুষ তাকে অনুসরণ করবে কিভাবে? কারণ সাধারণ মানুষের তো আর ওই অলৌকিক ক্ষমতা নেই। ঠিক, তাই নৈতিকতা বা বিশ্বাস কখনোই অলৌকিক স্টান্টের উপর নির্ভর করতে পারে না। মানে বিশ্বাসকে হতে হবে পুরোপুরি নিঃশর্ত। সরেন কিয়ারকেগার্ডও তো এ ব্যাপারটাকে চরম আকার দিয়েছেন তার দ্য কনক্লুডিং আনসাইন্টিফিক পোস্টস্ক্রিপ্টে। হ্যাঁ, তার মতে মানুষ যখন প্রমাণের পেছনে ছোটে তখন সে আসলে সত্য থেকে দূরে সরে যায়। তার মানে লিপ অফ ফেথ বা বিশ্বাসের লম্ফন হল প্রমাণের নিরাপত্তা ত্যাগ করে সম্পূর্ণ অনিশ্চয়তার এক বুদ্ধিবৃত্তিক গহ্বরে ঝাঁপ দেওয়া। অসম্ভব সম্ভাবনা বা ইম্পসিবল পসিবিলিটি। আর এই ঝাঁপ দেওয়ায় নিচে পড়ে হাড় ভাঙার কোনো ভয় নেই। তাহলে ভয়টা কোথায়? এখানে ভয়টা হলো অন্য জায়গায়। ভয়টা হলো এই চরম উপলব্ধিতে যে নিচে ধরার মতো কোনো মাটি নেই, কোনো যুক্তি নেই, প্রমাণ নেই, শুধু একটা অন্তহীন শূন্যতা। ওহ, এই দার্শনিক শূন্যতায় লাফ দেওয়াটা শারীরিকভাবে পাহাড় থেকে লাফ দেওয়ার চেয়ে 1000 গুণ বেশি ভীতিকর। পুরো আলোচনাটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়। আধুনিক সমাজ আর মিডিয়া আসলে ইতিহাসকে খুব সুন্দর করে স্যানিটাইজ করে ফেলেছে। হ্যাঁ, আমরা বাস্তবতার সবচেয়ে রূঢ় দিকগুলোকে ঢেকে দিয়েছি। জাফরের মতো গুপ্তচরদের মাসের পর মাস ধরে চরম মানসিক চাপ আর নিখুঁত ধৈর্যের ইতিহাসকে আমরা মুছে দিয়েছি। তার বদলে আমরা বানিয়েছি একদল কুল হুড পরা নিনজা। শুধু তাই নয়, মাধ্যাকর্ষণ আর গতির নির্মম বায়োমেকানিক্যাল প্রভাবকেও আমরা অস্বীকার করেছি। 87 কিলোমিটার গতিবেগে মাটিতে আছড়ে পড়ে হাড় গড়িয়ে যাওয়ার বিভৎস বাস্তবতাকে আমরা গেমের পর্দায় একটা নরম খড়ের গাদায় ঢেকে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, বস্তুনিষ্ঠ প্রমাণ ছাড়া বাঁচার যে চরম দার্শনিক সংকট আর ভয়, সেটাকেও আমরা পাশ কাটিয়ে গেছি। কারণ কোনো সিনেমার পোস্টারে বা গেমের ট্রেলারে দার্শনিক শূন্যতা ছাপানো যায় না। ঠিক। সত্যিকারের দুর্বলতা আর চরম আত্মত্যাগের মূল্য বোঝার বদলে মানুষ শুধু বিদ্রোহের ওই নান্দনিকতা বা স্টাইলটা উপভোগ করতে চায়। মানুষ ওই নীরব যন্ত্রণাদায়ক শূন্যতার মুখোমুখি হওয়ার চেয়ে একটা আরামদায়ক দৃশ্য দেখতে বেশি পছন্দ করে। এই ডিপ ড্রাইভ আমাদের একটা চরম সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। হুম। মানবজাতি বারবার এটাই প্রমাণ করে যে চরম বিশ্বাস আর সম্পূর্ণ আত্মসমর্পণের নির্মম ও ভয়ঙ্কর অতল গহ্বরের দিকে তাকানোর চেয়ে একটা শারীরিকভাবে অসম্ভব রূপকথার জন্ম দেওয়া মানুষের কাছে চিরকালই অনেক বেশি স্বস্তিদায়ক মনে হয়। একদম। সেই খাদের কিনারে দাঁড়িয়ে আত্মার শূন্যতায় ঝাঁপ দেওয়ার প্রকৃত অর্থ অনুধাবন করার চেয়ে কন্ট্রোলারে একটা বটন চেপে স্কাই ড্রাইভ করা অনেক বেশি নিরাপদ।